তারপরে এই 75 আমরা দেখলাম যে আমাদের দেশ যখন বিক্রি হয়ে যাচ্ছিল তখন কয়েকজন সেনা অফিসার নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ওইটা করছে। তারপরে এই যে 24-এ দেখেন লাস্ট মোমেন্টে পারতেছিল না, কারণ সরকার এদেরকে আদেশ দিছেই করতেছে, বাট লাস্ট মোমেন্টে ওরা বন্দুকের নল ঘুরাই দিছে, ওরা জনগণের পাশে দাঁড়াইছে। তো এখন আমাদের বুঝতে হবে এই যে সেনাবাহিনীকে যে তিতা করে ফেলতেছে টিপতে টিপতে, মানে পাইছে সফট টার্গেট, কিছু বলতেছে না, বাস এদেরকে মানে যা ইচ্ছা তা করতেছে। আমি বলবো এটা হচ্ছে একটা বড় পরিকল্পনার অংশ, বড় পরিকল্পনার একটা ছক। এইটাতে আমাদের সেনাবাহিনীকে জনগণের সাথে একটা বৈরী ভাব তৈরি করার জন্য, এদের ভিতরে সম্পর্ক খারাপ করার জন্য, দূরত্ব সৃষ্টি করার জন্য এটা করতেছে। যেটার সুযোগ নিয়ে আমাদের দেশের শত্রু যারা, তারা সুযোগ বুঝে আমাদের দেশের ক্ষতি করতে পারে বা তাদের ফায়দা হাসিল করতে পারে। তো এই জিনিসটা আমাদের দেশের জনগণকে বুঝতে হবে। কোনো দেশেই কিন্তু, কোনো দেশেই আমরা দেখি, এই যে আপনি লন্ডনে থাকেন, আপনি ওখানে এই যে ফোর্সেসের লোকজন দেখলে লোকজন কিরকম অনার করে। আমরা দেখি এই যে ব্রিগেডের বাড়ি আমেরিকা আছে, জিজ্ঞেস করেন, মানে ওরা যখন এই সার্ভিসের লোকজনকে দেখে এরা চেয়ার ছেড়ে উঠে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস, এই যে অনারটা দেন। কারণ এরা তো আমাদের সেভিয়ার, বলতে গেলে একটা জাতির সেভিয়ার হচ্ছে সশস্ত্র বাহিনী। কাজেই এদেরকে যদি আপনারা এরকম করেন কয়েকজন অপরাধীর জন্য, অপরাধীদের যে বিচার হচ্ছে না তা তো না। আর যদি আপনি ওখানকার লিডারশিপ এখন যারা আছে, কয়েকজন জেনারেল যারা আছে, যারা অপরাধ করছে বা যারা আপনারা মনে করতেন যে স্বৈরাচারের দোষর ছিল, ঠিক আছে, এটা সরকার ব্যবস্থা নেবে। এরা অপরাধ করলে কেউ পার পাবে না। আমি বলছি না এটা জেনারেল ওয়াকারেরও সেনাবাহিনী না, এটা অন্যান্য জেনারেলদেরও ব্যক্তিগত সেনাবাহিনী না, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ। কাজের আমাদের এই রাষ্ট্রীয় সম্পদকে সম্মান করার, এটাকে প্রোটেকশন দিয়ে রাখার দায়িত্ব আমাদের। ওই যে বাম রাজনীতির লোকজনগুলো লাফাই লাফাই বলে, ওই যে ব্রিগেডের বাড়ি যেটা বললো সেনাবাহিনী লাগবে না, আরে বেটা সেনাবাহিনী লাগবে না। হ্যাঁ, যখন নিজে গুলি খাইয়া মরছিলা, রাশেদ খান মেননের কথা বলতেছি, তারে রক্ত দিয়ে বাঁচাইছে কে? আমার সৈনিক, ঢাকাতে আমি ছিলাম তখন, আমার ইউনিটের সৈনিক লাইন ধরে গিয়ে তার জন্য রক্ত দিছে সিএমএইচে, ঢাকা সিএমএইচে। তো এগুলো ফালতু কথা বলে লাভ নাই। এই যে আপনি পার্বত্য চট্টগ্রামের কথা বলেন, আমি একটু অফ ট্র্যাক চলে গেলাম। পার্বত্য চট্টগ্রামের কথা বলেন, এই যে যুগের পর যুগ ওখানে সেনাবাহিনী মোতায়েন হয়ে আছে, এটাকে ধরে রাখছে কে? সেনাবাহিনী ওখানে না থাকলে, জেনারেল জিয়া, প্রেসিডেন্ট জিয়া যদি ওখানে সেনাবাহিনী মোতায়েন না করতো, ওই পার্বত্য চট্টগ্রামের কি অবস্থা হইতো, হয়তো মানচিত্রের উল্টাপাল্টা হয়ে যেত। তো এত সোজা না। একটা কথা বলার আগে রাজনৈতিক নেতারা হিসাব করে বলা উচিত। অন্যদের বয়ানে আমরা, অন্যদের ন্যারেটিভে কথা না বলে আমরা দেশপ্রেমিক হই। আমরা দেশপ্রেমিক যেসব প্রতিষ্ঠান আছে এগুলোকে শ্রদ্ধা করতে শিখি, এগুলোকে প্রোটেকশন দিতে শিখি। যারা অপরাধী তাদেরকে সর্ট আউট করেন। আপনি আপনার একটা বাস্কেটে পচা আপেল থাকতে পারে, ওইগুলো বেছে বেছে ফেলে দেন। তাই বলে একটা প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করে দেওয়া, ঘুরিয়ে দেওয়া, ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেবো, হ্যাঁ, তারপরে জেনারেলদেরকে আপনি দেখেন, মানে একটা সীমা আছে তো। এবং এগুলো দেখলে আপনি বুঝবেন যে এখানে কারো মানে একটা মহলে ইন্ধন আছে। এই যে রাজু ভাস্কর্যের ওখানে ওই যে জেনারেলদের যারা ওই যে অভিযুক্ত হয়েছে, জেনারেলদের ডিজিএফআই ডাইরেক্টর, ডিজি যারা ছিল, তাদের ইয়ে দিয়ে কাট আউট স্ট্যাচু দিয়া ওখানে ওদের চেহারা বানাইছে, ইউনিফর্ম পরাইছে। কোন ইউনিফর্মে আপনি জুতা মারেন? কোন ইউনিফর্মকে আপনারা বেইজ্জতি করতে চাচ্ছেন? এটা তো আপনাদের দেশের সেনাবাহিনীর, জাতীয় সেনাবাহিনীর ইউনিফর্ম। আফসোস, আপনারা কার ইন্ধনে নাচতেছেন এই কথাটা খেয়াল রাখতে হবে। আপনারা সবাই চিন্তা করুন, দোষী যারা দোষ হবে, এদেরকে যারা বাঁচাতে চায় তারাও বিপদে পড়বে, সোজা কথা। এবং আমরা সেনা সদস্য কেউ চাই না অপরাধীদেরকে বাঁচাতে, লেট মি মেক ইট ক্লিয়ার। এবং এটা যদি কেউ করতে চায় তারা বিপদে পড়বে। তো সেই জন্য সেনাবাহিনীকে নিয়ে যে বড় ধরনের একটা ইয়ে হচ্ছে, এটা দিয়ে খেয়াল রাখবেন। আপনি মনে করেন এই যে স্বৈরাচারের সময় কি আমলারা সহযোগিতা করে নাই? এই যে এতগুলো কালো চুক্তি করছে, এগুলো সাইন করা, তারপরে এই যে উল্টাপাল্টা ওনাকে মানে সবগুলো সেক্টরকেই ধ্বংস এগুলো কে করছে? হ্যাঁ, আমলাদের কে করছে?
কয়টা আমলা বাড়ি গেছে, কয়টা আমলা নিয়ে ওরা লাফালাফি করছে, কয়টা আমলারা অ্যারেস্ট করছে, তারপর পুলিশের আইজি ডিজি, তারপরে এই যে যতগুলো ইয়ে ছিল, কত চুরি চামারি খুন করছে, এদেরকে কি করছে? আর আয়নাগর তো আর্মিতে কি বলে যেন ক্যান্টনমেন্টের ডিজি ছিল, আর প্রতি থানায় থানায় তো আয়নাগর ছিল, ডিবিতে ছিল আয়নাগর। সো খালি এখন পাইছে সফট হারকট, ওই যে কাদাতে একটা ছাগল আটকাই গেলে একটা ছোট বাচ্চাও দেখবেন যে ছাগল একটা থাপ্পড় দিতে আসতেছে, আর্মি কোনো কথা বলতেছে না বলে আপনারা এগুলো করা ঠিক না। এটা খেয়াল রাখবেন, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা রক্ষার টুল হচ্ছে সশস্ত্র বাহিনী, কাজে সশস্ত্র বাহিনীর মান মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। কিন্তু একই সাথে আমি সশস্ত্র বাহিনীর যারা নেতৃত্বে আছে তাদেরকে বলতে চাই, যারা অপরাধী তাদের যদি শাস্তি হয় তাহলে আমাদের সশস্ত্র বাহিনীর, আমাদের সেনাবাহিনীর মর্যাদা ফিরে আসবে। আর আপনি যেটা বললেন জাতিসংঘের ওটা আসলে ওই যে আমি উত্তর দিলামই, এখন এটার বাইরের কারো কথাই আমাদের এখানে বিচার হবে না। এটা আমাদের সরকার যেটা সিদ্ধান্ত নেয়, আইসিটি যদি বিচার হওয়ার কথা বলে সরকার ওখানেই হবে, সেনা আইনে হইতে হলে সেনা আইনে হবে, কিন্তু সেনা আইন করতে গেলে সেনা আইনের সংশোধন করতে হবে, সোজা কথা। তো সেই জন্য এটা বাইরের লোকজন, জাতিসংঘ লোক বলছে বলে আমরা এত লাফালাফি এত থ্রিল্ড হওয়ার কোনো কারণ নেই, এটা সরকারের সিদ্ধান্ত। তারপর মনে করুন বন্দীদেরকে কোথায় রাখবে এটা নিয়েও কথা। আরে ভাই সাব জেল হাসিনারে কই রাখছে, এটা তো ইতিহাসে প্রথম না। প্রেসিডেন্ট জিয়াকে যখন মারছে আমি তখন লেফটেন্যান্ট ছিলাম, আমার এখনো চোখে মনে পড়ে, আমি চিটাং ক্যান্টনমেন্টে দেখছি সাব জেল হয়েছে, ঢাকা ক্যান্টনমেন্টে সাব জেল হয়েছে, তারপরে এই যে খালেদা জিয়াকে রাখছে, হাসিনারে রাখছে, এর পরও বিভিন্ন সময় আমরা দেখছি সাব জেল হয়েছে। তো এটা কোনো ব্যাপার না। আজকাল হয়েছে কি আসলে এই যে সোশ্যাল মিডিয়ার ইয়েতে সবাই সবকিছু ইয়ে করতে চায়, যে যেটা জানে না ওইটা নিয়েও লাফালাফি করে। আর আমি আরেকটা বলি, আমাদের সশস্ত্র বাহিনীর কিছু অফিসার মানে নিষিদ্ধ অফিসার, তারপর মনে করেন কোর্ট মার্শাল হয়ে বাড়ি গেছে বা বিভিন্ন খারাপ অপরাধের জন্য কিক আউট হয়েছে আর্মি থেকে, তারা আর্মির প্রতি একটা ক্ষোভ আছে, সেজন্য তারা আর্মিটাকে জনগণের মুখোমুখি করতে চায়, এবং এটা আমার খুবই দুর্ভাগ্য, এবং আই ফিল সরি ফর দেম। তো সেই জন্য আমি আপনি প্রথমে আমাকে বলতেছিলেন যে আপনাদের তো অনেকে বলে, তো এইটা বলে ওই জন্য না বুঝে